ক্লাস 12 অর্থাৎ যারা থার্ড সেমিস্টার দেবে তাদের জন্য আমি পরপর একদম প্রথমে সিলেবাস, তারপরে প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, এটা চতুর্থ অধ্যায় চলছে। চতুর্থ অধ্যায়ের আবার দুটো পার্ট হয়ে গেল। একটা প্রথম পার্টে ছিল মহিষপান, দ্বিতীয় পর্যায়ে ছিল মহিঢাল। এরপরে আমরা যেগুলো পড়ব আমি একটুখানি দেখিয়ে নিই। দেখো এখানে মহিষপান মহিঢালের পার্থক্য, তার আগে এই যে চিত্র দিয়ে সমস্ত ব্যাপারটা দেখানো হয়েছিল। এই যে এই অংশটা অর্থাৎ সমুদ্র থেকে যে অংশটা ধীরে ধীরে নিচে নামছে সেটা মহিষপান, তার পরের অংশটা যেটা খাড়া ঢালে নামছে সেটা মহিঢাল, তারপরে গভীর সমুদ্রের সমভূমি। আজকে আমরা পড়ব গভীর সমুদ্রের সমভূমি থেকে বাকি অংশটা। এর মধ্যে গভীর সমুদ্রের সমভূমি আছে, সমুদ্র খাত আছে, সামুদ্রিক শৈলশিরা আছে, সমুদ্রের মধ্যে মালভূমি আছে। সমুদ্র বলতে এখানে আমরা পৃথিবীর প্রধান 5টা যে জলভাগ মহাসাগর সেগুলোর প্রান্তদেশীয় সাগর কি কি আছে। তো এই সমস্ত ব্যাপারটা আলোচনা করার আগে আমি বলবো যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। কারণ আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করছি এবং একটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে আজকে যেটা দেখালাম ছবিতে, গভীর সমুদ্রের সমতলভূমি শুরু করি, যেটা ইংরেজিতে ডিপ সি প্লেন অর অ্যাবিশাল প্লেন। সমুদ্রের তলদেশে যেখানে মহিঢাল শেষ হয়, যেটা খাড়া ঢালে মহিঢাল শেষ হয়, তারপর থেকে বিস্তীর্ণ এলাকার ভূমি প্রায় সমতল এবং ওই অংশটিকে গভীর সমুদ্রের সমভূমি বা অ্যাবিশাল প্লেন বলে। এখানকার গভীরতা কত? 3500 মিটার থেকে 5500 মিটার, মানে 3.5 কিলোমিটার থেকে প্রায় 5.5 কিলোমিটার গভীর ভেতরের দিকে। পূর্বে গভীর সমুদ্রের সমভূমি সমতল বলে মনে করা হলেও আগে মনে করা হতো কি যে গভীর সমুদ্র অংশে যখন পৌঁছে গেল যে সেই অংশটা বোধহয় সমতল ভূমি। পরে 1999 সালে অ্যালবাট্রাস নামক জাহাজ থেকে বিভিন্ন বৈজ্ঞানিক অভিযান চালিয়ে সমুদ্র বিজ্ঞানীরা প্রমাণ করেন যে গভীর সমুদ্রের সমভূমি কোনো সমতল অংশ নয়, বরং এই অংশ অত্যন্ত বন্ধুর, প্রচুর উঁচু নিচু। এখানে রয়েছে পাহাড়, রয়েছে মালভূমি, রয়েছে শৈলশিরা ইত্যাদি উচ্চভূমি এবং বিভিন্ন গভীরতা বিশিষ্ট খাদ। এখানকার সমতল চূড়া বিশিষ্ট যে পর্বত, মানে এখানে যে পর্বত চূড়ার মাথাগুলো চ্যাপ্টা, সেগুলোকে গায়ট বলে। আমি একটা ছবিতে দেখাচ্ছি। আচ্ছা, এই অংশের অর্থাৎ গভীর সমুদ্রের সমভূমি অংশের বৈশিষ্ট্য কি না, এদের অবস্থান সমুদ্র তলদেশে যেখানে মহিঢাল শেষ হয় সেখানে ঘন অন্ধকারে ঢাকা সমুদ্রের সমতল ও গভীরতম অংশ অবস্থিত, সেটাই হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি। এরপরে গঠন, এটা গেল অবস্থান। গঠন দুটোভাবে হয়েছে বলে মনে করা হয়। একটা পাতের অনুপ্রবেশের ফলে, অভিসারী পাত সীমান্তে মহাদেশীয় পাতের নিচে, মহাদেশীয় পাতটা হালকা, মহাদেশীয় পাতের নিচে মহাসাগরীয় পাতের অনুপ্রবেশের ফলে গভীর সমুদ্র খাতের উৎপত্তি ঘটে। আমরা এখানে সবসময় সমুদ্র খাতের ব্যাপারটাই বলবো। আরেকটা উপায় হতে পারে, সেটা হচ্ছে লাভা সঞ্চয়ের ফলে। কোনো কোনো সমুদ্র বিজ্ঞানী এই মত পোষণ করেছেন যে অ্যাস্থেনোস্ফিয়ারের ম্যাগমা উপরে উঠে এসে গভীর সমুদ্রের সমভূমি গঠন করেছে। পরিমাণ, মানে এই যে গভীর সমুদ্রের সমভূমি, এর পরিমাণ কতটা? পৃথিবীর মোট সমুদ্র তলদেশের প্রায় 50% জায়গা হলো গভীর সমুদ্রের সমভূমি। এখানকার ভূমির প্রকৃতি কেমন? গভীর সমুদ্রের সমভূমি অংশে পাহাড়, শৈলশিরা, উপত্যকা ও খাদ দেখা যায়। তাই ভূমি অত্যন্ত বন্ধুর প্রকৃতির। সঞ্চিত পদার্থ, এখানে কি কি পদার্থ সঞ্চিত আছে? বিভিন্ন প্রকার জৈব এবং অজৈব পদার্থ। তাহলে অজৈব পদার্থ থাকতেই পারে, যেটা আগ্নেয়গিরির অগ্নুদ্গমের ফলে আসছে, মূলত সেই অজৈব। এছাড়া স্থলভাগ থেকেও কিছু কিছু অজৈব পদার্থ যদি ভেসে যায়, তবে মূলত মহিষপান এবং মহিঢালের মধ্যেই স্থলভাগ থেকে সঞ্চিত পদার্থগুলো, স্থলভাগ থেকে যাওয়া বা আগত পদার্থগুলো সঞ্চিত হয়। এখানে মোটামুটি আগ্নেয় অগ্নুদ্গমের ফলে যে সমস্ত পদার্থ। এবার জৈব পদার্থ বলতে কি না, বিভিন্ন জীব দেহ,
সরি, পাশের ক্লাস প্রচুর ডিস্টার্ব করছিল, তাই যেতে হয়েছিল। পৃথিবীর মোট সমুদ্র তলদেশের 50% জায়গা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি। ভূমির প্রকৃতি বললাম, পাহাড়, শৈলশিরা, উপত্যকা, খাদ দেখা যায়, তাই ভূমি অত্যন্ত বন্ধুর। সঞ্চিত পদার্থ, জৈব অজৈব পদার্থ সঞ্চিত হতে দেখা যায়। এই অংশের গভীরতা 3,500 থেকে 5,500 মিটার, এটা আগেই বলেছি, যেটা 3.5 কিলোমিটার থেকে 5 কিলোমিটার গভীর। এখানে দেখো কি মজার মজার সমস্ত ভূমিরূপ। এই অংশগুলো মূলত দেখানো হয় উচ্চভূমি ভাগকে, তারপরে তো মহীসোপান ধীরে ধীরে নেমেছে, এটা মহীঢাল। এবারে এই যে গভীর সমুদ্রের সমভূমি, তার মধ্যে এই রকম গভীর খাত দেখা যায়। এই অংশটা দেখো সমভূমি, এখানে কিন্তু পাহাড় বা শৈলশিরা বা উচ্চভূমিও অবস্থান করছে। জেনে রাখো কি কি টার্ম তোমরা জেনে রাখবে। সমুদ্রের গভীরে অবস্থিত চ্যাপ্টা উপরিভাগ বিশিষ্ট যে আগ্নেয় পাহাড়, তাকে গায়ট বলে। হাওয়াই দ্বীপ হলো এর উদাহরণ। আমি আগেই বলেছিলাম গায়টের একটা ছবি দেখাবো, এটা হচ্ছে গায়ট। দেখো পাহাড়ের মাথাটা চ্যাপ্টা। হাওয়াই দ্বীপ হচ্ছে এর উদাহরণ। উৎপত্তি কিভাবে হয়? ভূ অভ্যন্তরস্থ অগ্নুৎপাতজনিত কারণে শঙ্কু আকৃতির পাহাড়ের সৃষ্টি হয়। এখানে একটা কথা বলে রাখি, এই অগ্নুৎপাতে একটা জফলা হবে। আমরা অনেক সময় যখন টাইপ করি সেই সময় বানানগুলো আসে না বলে সেগুলো সেই অবস্থায় থেকে গেছে। আমি এখনই বলে কারেকশন করে নিচ্ছি। এখানে কিন্তু একটা গয়দন্তন্য হস্য, যেটা জফলা হবে। অগ্নুৎপাতজনিত কারণে শঙ্কু আকৃতির পাহাড়ের সৃষ্টি হয়। পরবর্তীকালে ক্ষয়কার্যের ফলে ওই পাহাড়ের শীর্ষদেশ চ্যাপ্টা হয়ে গায়টের সৃষ্টি হয়। এর বৈশিষ্ট্য কি? গভীরতা। এরা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটারের অধিক গভীরতায় অবস্থান করে। ঢাল কীরকম? গায়টগুলির ঢাল অত্যন্ত খাড়া, 12 ডিগ্রি থেকে 35 ডিগ্রি। উচ্চতা কীরকম? উচ্চতা 1000 মিটারের মতো। ব্যাস 2 থেকে 100 কিমি। প্রশান্ত মহাসাগরে গায়টের সংখ্যা প্রায় 1400। এই মানে সংখ্যাটা একটু মনে রাখবে। বেশ কিছু জিনিস যেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। হয়তো গায়ট কোন মহাসাগরে সবচেয়ে বেশি দেখা যায়? গায়ট প্রশান্ত মহাসাগরে, যার সংখ্যা প্রায় 1400। ভাবতে পারছো 1400 প্রশান্ত মহাসাগরের মধ্যে এরকম পাহাড় তো প্রচুর আছে, মানে চ্যাপ্টা মাথাযুক্ত পাহাড় 1400। ক্রান্তীয় অঞ্চলে গায়টগুলির উপর প্রবাল কীটের উপস্থিতির জন্য অ্যাটল, যেটা প্রবাল প্রাচীর তৈরি হয়েছে। এরপরে আমরা আসছি সামুদ্রিক শৈলশিরা। তাহলে গভীর সমুদ্রের সমতল ভূমির মধ্যে সমুদ্র খাত আছে। এর পরের অংশ সামুদ্রিক শৈলশিরা, যেটা ওসেনিক রিজ। স্থলভাগের মতো মহাসাগরের তলদেশেও নিমজ্জিত অসংখ্য শৈলশিরা আছে, এদের সামুদ্রিক শৈলশিরা বলে। এদের উৎপত্তি কিভাবে হয়? ভূ অভ্যন্তরে ক্ষুব্ধ মণ্ডলের গলিত ম্যাগমা আগ্নেয়গিরির মধ্য দিয়ে বাইরে বেরিয়ে এসে সঞ্চিত হয়ে দীর্ঘ শৈলশিরা সৃষ্টি করে। তাহলে মূলত তৈরি হচ্ছে কি? ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ফাটল ধরে বাইরে বেরিয়ে আসছে এবং সেটা সঞ্চিত হয়ে দীর্ঘ পাহাড়ের মতো তৈরি করছে, তাকে বলছে শৈলশিরা। পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী মহাসাগর তলদেশে প্রতি সারি পাত সীমানা বরাবর 2টি পাতের বিপরীতমুখী একটা আরেকটা থেকে বিপরীত দিকে সরে যাচ্ছে। পরস্পর যখন পরস্পরের অভিমুখে যায় তখন তাকে বলা হয় অভিসারী পাত। যখন পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে তখন সেটা হচ্ছে প্রতিসারী পাত। প্রতিসারী পাত সীমানা বরাবর 2টি পাতের বিপরীতমুখী চলনের ফলে এই ম্যাগমা নির্গত হয়। এর উদাহরণ কি? মধ্য আটলান্টিক শৈলশিরা, মধ্য ভারত মহাসাগরীয় শৈলশিরা। এর মধ্যে মধ্য আটলান্টিক শৈলশিরা পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম সামুদ্রিক শৈলশিরা। তাহলে আটলান্টিক মহাসাগরের মধ্যেও এরকম শৈলশিরা আছে, ভারত মহাসাগরের মধ্যেও এরকম শৈলশিরা আছে। তার মধ্যে পৃথিবীতে সবচেয়ে বড় বা দীর্ঘ শৈলশিরা কোনটা? আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর আটলান্টিক মহাসাগরীয় শৈলশিরা। এর বৈশিষ্ট্য যদি দেখি, অর্থাৎ সামুদ্রিক শৈলশিরার বৈশিষ্ট্য কি? ক্ষেত্রফল। মোট সামুদ্রিক ভূভাগের 1/3 অংশ, সমুদ্রের যে ভূভাগ, পৃথিবীর মোট ভূভাগ নয়, মোট সামুদ্রিক ভূভাগের 1/3 অংশ, মানে 1/3 অংশ বলতে 3 ভাগের 1 ভাগ, যদি সব পুরোটাকে 100% ধরি, তার 32.7% সামুদ্রিক ভূভাগের অধিকার করে আছে সামুদ্রিক শৈলশিরা। সমগ্র পৃথিবীব্যাপী সামুদ্রিক শৈলশিরা, এটা তো পার্সেন্টেজে বললাম 32% ভূভাগ, কিন্তু তার দৈর্ঘ্যটা কত? সামুদ্রিক শৈলশিরার দৈর্ঘ্য প্রায় 80,000 কিলোমিটার। এরপরে এর দৈর্ঘ্য দেখব যে মূলত কত কিলোমিটার দীর্ঘ হয় শৈলশিরাগুলো। 2000 থেকে 10,000 কিলোমিটার।
মানে ভাবতে পারছো 2000 কিলোমিটার থেকে, মানে 2000 মিটার বা 2 কিলোমিটার নয়, 2000 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। এর মধ্যে মধ্য আটলান্টিক শৈলশিরার দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি, প্রায় 14,450 কিলোমিটার। এর বেদ বা চওড়া, শৈলশিরাগুলি 1500 থেকে 2000 মিটার প্রশস্ত। বিস্তার কতটা? শৈলশিরাগুলি প্রায় 1000 কিমি চওড়া। উচ্চতা কত? শৈলশিরাগুলি গড়ে প্রায় 1000 থেকে 3000 মিটার উঁচু, মানে 1 কিলোমিটার থেকে 3 কিলোমিটার উপরের দিকে উঁচু। ভূমিকম্প প্রবণ, শৈলশিরা অঞ্চলগুলি ভূমিকম্প প্রবণ, এখানে প্রায়ই অগ্নুদ্গম দেখা যায়। এছাড়া শৈলশিরা অঞ্চলে কি দেখা যায়? গ্রস্ত উপত্যকার অবস্থান। শৈলশিরাগুলি গ্রস্ত উপত্যকা দ্বারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হতে পারে। তাহলে আমরা যেটা প্রশান্ত মহাসাগরে দেখছি, আটলান্টিক মহাসাগরে দেখছি, এই শৈলশিরা অর্থাৎ পাহাড়টা শিরার আকারে দীর্ঘ বিস্তার তার হয়েছে। এই শৈলশিরার মধ্যে যদি উল্লেখযোগ্য বলতে হয় তাহলে ভারত মহাসাগরের এবং আটলান্টিক মহাসাগরের শৈলশিরা। এর বেদ বা চওড়াটা দেখলাম কি মিটারে, 1500 মিটার থেকে 2000 মিটার, মানে 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার। চওড়াগুলো হয় কত না 1000 কিলোমিটার। উচ্চতা 1 কিলোমিটার থেকে 3 কিলোমিটার, 1000 মিটার থেকে 3000 মিটার, মানে 1 কিলোমিটার থেকে 3 কিলোমিটার উপরের দিকে উচ্চতা। এবং এই শৈলশিরা অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ, এখানে প্রায়ই অগ্নুদ্গম দেখা যায়। এখানে একটা জিনিস ক্লিয়ার যে ভূমিকম্প প্রবণ অঞ্চল, এই অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ অঞ্চল হয়। আবার এটাও বলতে পারি যে ভূমিকম্প বা অগ্নুদ্গমের ফলে আগ্নেয় পদার্থ জমতে জমতে এই শৈলশিরাগুলোর সৃষ্টি হয়েছে। গ্রস্ত উপত্যকার অবস্থান, শৈলশিরাগুলি গ্রস্ত উপত্যকা দ্বারা একে অপরের দ্বারা বিচ্ছিন্ন। এই গ্রস্ত উপত্যকা গঠিত হওয়ার একটাই কারণ হচ্ছে এখানে ভূমিকম্পের ফলে কোনো স্থান বসে গেল, তাহলে কি হচ্ছে পাশাপাশি দুটো শৈলশিরা পরস্পরের থেকে বিচ্ছিন্ন অবস্থায় অবস্থান করবে। এর পরের যে ভূমিরূপ সেখানে যাব সমুদ্র খাত। গভীর সমুদ্রের সমভূমির মাঝে আমরা পর্বত দেখলাম, কিন্তু দীর্ঘ এবং গভীর খাতও দেখা যায়, এদের সমুদ্র খাত বলে। এই খাতগুলোর উৎপত্তি কিভাবে হয়? পাত ভূপাঠনিক তত্ত্ব অনুযায়ী অভিসারী পাত সীমানা বরাবর যেখানে হালকা মহাদেশীয় পাতের নিচে ভারী সামুদ্রিক পাতের অনুপ্রবেশ ঘটেছে। হালকা মহাদেশীয় পাত মূলত সিলিকন অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত এবং ভারী মহাসাগরীয় পাত কি দ্বারা গঠিত? তুলনামূলক ভারী, সিলিকনটা থাকছেই, ম্যাগনেসিয়াম থাকে, যেটা সাইমা স্তর। এই হালকা মহাদেশীয় পাতের নিচে ভারী সামুদ্রিক পাতের অনুপ্রবেশ ঘটে, ফলে গভীর সমুদ্রখাতের সৃষ্টি হয়। আবার ভূ অভ্যন্তরে ম্যাগমা উপরে উঠে এলে তখন সমস্থিতিক ভারসাম্য লাভের জন্য সামুদ্রিক ভূত্বক বসে যায়। একটা তো ব্যাপার থাকে, এই যে ভূ অভ্যন্তরে ম্যাগমা উপরে উঠে চলে আসছে, তখন তো ভেতরের অংশটা ফাঁকা হয়ে যাচ্ছে, তখন তো নিজেদের মধ্যে একটা সাম্য অবস্থা বজায় রাখার জন্য অপর কোনো স্থানেও বসে যেতে পারে, যেটা সামুদ্রিক ভূত্বক বসে যায় এবং সমুদ্রখাতের সৃষ্টি হয়। উদাহরণ দেখব সমুদ্রখাতের। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত পৃথিবীর গভীরতম সমুদ্রখাত। মারিয়ানা খাতের আবার 3টে অংশ রয়েছে: চ্যালেঞ্জার ডেপথ, ফ্লেমিং ডেপথ, নেরো ডেপথ। এই ডেপথগুলোতে আরও গভীরতা বেশি। এগুলির মধ্যে চ্যালেঞ্জার ডেপথের গভীরতা সর্বাধিক, যেটা 11,033 মিটার। মানে জাস্ট ভাবা যাবে না, এখান থেকে 10 কিলোমিটার 11 কিলোমিটার, মানে আমাদের ভূমিভাগে কতটা দূরত্ব, এতটা দূরত্ব পর্যন্ত প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ গভীর। তাহলে বুঝতে পেরেছো, শুধুমাত্র যে গভীর সমুদ্রের সমভূমির আকারে বিস্তার লাভ করেছে তা নয়, ওখানটা গভীর সমুদ্রই। গভীর সমুদ্রের মধ্যেও আবার বেশ কিছু খাত রয়েছে। এই খাতের শ্রেণীবিভাগ করব দুটো, একটাকে বলে ডিপ আর একটাকে বলে ট্রেঞ্চ। ডিপ কোনগুলো? ডিপ হচ্ছে খুব গভীর হবে কিন্তু বিস্তৃত, তাকে বলছে ডিপ, সমুদ্র খাতেরই ভাগ। ট্রেঞ্চ কি? দীর্ঘ হবে, সংকীর্ণ রেখার আকারে থাকবে, এটাও গভীর খাত, কিন্তু এটা সংকীর্ণ এবং দীর্ঘ হয়ে অনেক দূর পর্যন্ত গেছে। ডিপ কোনটা? ডিপটা অনেকটা চওড়া। এর বৈশিষ্ট্য, গভীর সমুদ্র খাত সমুদ্রতলের প্রায় 1.8% স্থান অধিকার করে আছে। সাধারণত সমুদ্র খাতের দৈর্ঘ্য কত হয়? 300 থেকে 5000 কিমি। তাহলে সমুদ্র খাত কোনোটা 300 কিমি হয়, কোনোটা 5000 কিমি পর্যন্ত হয়।
দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ অনেক কম, প্রায় 100 থেকে 300 মিটার। এখানে কিলোমিটারে নেই কিন্তু, তার মানে প্রস্থটা অনেকটা কম। এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো যে এখানে এই যে দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ অনেক কম এবং গভীর সংকীর্ণ খাত, ফলে এখানে ওই নদী উপত্যকায় যেমন দীর্ঘ সংকীর্ণ খাত হয়ে গিরিখাত সৃষ্টি হয়, এখানেও আমরা সেটা দেখতে পাবো। গভীরতা, সমুদ্র খাতের গভীরতা প্রস্থের চেয়ে 1000 গুণ বা তারও অনেক বেশি হয়। এদের গভীরতা কখনো কখনো 10,000 মিটারের বেশি হয়। 10,000 মিটারের বেশি মানে 10 কিলোমিটারের বেশি। ঢাল কীরকম? সমুদ্র খাতগুলির উচ্চ অংশে 4 ডিগ্রি থেকে 8 ডিগ্রি এবং গভীরে 10 ডিগ্রি থেকে 16 ডিগ্রি ঢাল দেখা যায়। এর পরের ভূমিভাগ পূর্ব সামুদ্রিক মালভূমি এবং এটাই শেষ। এরপরে আমরা সরাসরি চলে যাব মহাসাগর তলদেশের ভূপ্রকৃতিতে। সামুদ্রিক মালভূমিতে কি আছে? সমুদ্রের তলদেশে ইতস্তত বিক্ষিপ্ত উপরিভাগ তরঙ্গায়িত বা সমতল এবং চারপাশ খাড়া ঢাল বিশিষ্ট বেশ কিছু মালভূমি অবস্থান করতে দেখা যায়। তাহলে আমরা দেখলাম গভীর সমুদ্রের সমভূমির মধ্যে পাহাড় আছে, শৈলশিরা আছে, খাত আছে, সেরকম কিন্তু মালভূমিও আছে। মালভূমিগুলো আমরা মালভূমির বৈশিষ্ট্যেই জানি, উপরিভাগ প্রায় সমতল, চারপাশ খাড়া ঢালযুক্ত হয়, সেরকম মালভূমিও অবস্থান করতে দেখা যায়। এই রকম মালভূমির উদাহরণ প্রশান্ত মহাসাগরের আলবার্টাস মালভূমি, উত্তর আটলান্টিক মহাসাগরের আজোরে মালভূমি। এরপরে আমরা মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি পড়ব। সেখানে প্রশান্ত মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি এবং প্রশান্ত মহাসাগরের মহীসোপান কীরকম, মহীঢাল কীরকম, সেখানে শৈলশিরা কীরকম, সেখানে গভীর সমুদ্রের সমভূমি কীরকম, গভীর সমুদ্র খাত কীরকম, কী কী মালভূমি দেখা যায়, প্রান্তদেশীয় কী কী সাগর দেখা যায়, চ্যুতি দেখা যায় কিনা, এই সমস্তটা একদম ছবি এঁকে ছবির মধ্যে এখানে কী কী ভূমিরূপ দেখানো হচ্ছে গভীরতা অনুযায়ী এই ডিটেলস আলোচনা করব। আজ এখানেই শেষ করছি। আজকে শুধু আলোচনা করলাম গভীর সমুদ্রের সমভূমি, তার মধ্যে কী কী রয়েছে। তাহলে পরের ক্লাসে হবে প্রশান্ত মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি। অ্যাকচুয়ালি মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি দেখতে গেলে এখান থেকেই শুরু হচ্ছে, কিন্তু তার আগে যদি আমরা মহীসোপান, মহীঢাল ইত্যাদি সম্পর্কে না জানি, শুধু মহীসোপান মহীঢাল নয়, মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, সমুদ্র খাত ইত্যাদি সম্পর্কে না জানি, তাহলে শুধুমাত্র প্রশান্ত মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি পড়লে কিছু বুঝতে পারবো না। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।